সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিপিএল এর শ্বাসরুদ্ধকর ফাইনালে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জিতল বরিশাল। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ইট রড নিয়ে যাচ্ছে কেউ কেউ। এখন আমরা সবাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলছি, সে যেই হোক। হাসিনা সহ অন্যদের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছাত্র জনতার ক্ষোভের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে ইট রড নিয়ে যাচ্ছেন কেউ কেউ। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন, সুধা সদন ও তার ফুফাতো ভাই শেখ সেলিমের বনানীর বাসায়ও। এ চিত্র রাজধানীবাসীর কাছে খুবই চেনা ধানমন্ডি ৩২ নম্বরের। তবে শুধু পাল্টে গেছে দৃশ্যপট। অস্তিত্ব প্রায় নেই বললেই চলে শেখ মুজিবুর রহমানের বাড়িটির। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, চালানো হয় বুলডোজার, এক্সকাভেটর। শুক্রবার সকালে ভাঙা বাড়িটিতে গিয়ে দেখা যায় সেখানে উৎসুক মানুষের ভিড়। তাদের অনেকেই ভাঙা বাড়ির ভেতরে ও আশেপাশে ঘুরে দেখছেন, কেউ কেউ সেলফি তুলছেন। কয়েকজনকে হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্ল্যাব ভেঙে রড বের করে আনতে দেখা গেছে। যাদের আয় রোজগার কম আছে তারা চিন্তা করে এইখানে একটা ভাঙচুর হয়েছে বা এটা এখান থেকে এটা যে কেউ নিয়ে যাবে, আমরাও কিছু কিছু নিয়ে যাই গরিব শ্রেণী যারা আছে। এখন আমরা সবাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলছি, সে যেই হোক। দিস ইজ দ্য এক্সাম্পলারি হিস্টোরিক্যাল মুভমেন্ট রাইট নাও। এছাড়া কেউ কেউ রড নিয়ে যাচ্ছেন, কেউ বা নিয়ে যাচ্ছেন বাড়িটির ইট। আগত লোকজন জানান, শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি ৩২-এ। শেখ হাসিনা দূরে থাকে যে একটা অরাজকতা সৃষ্টি করে, যে একটা কথা বলে, তার এই ক্ষোভের সাধারণ যারা আছে এখানে, এটা হলো সাধারণ জনগণ এই কাজ করছে। আর সাধারণ জনগণ তাদের একটা মনের একটা খুব বহিঃপ্রকাশ। মোট কথা 15 বছরের যে দুঃশাসন ছিল তারই বহিঃপ্রকাশ হচ্ছে এটা, এবং নেক্সটে যে করবে সেম সিচুয়েশন তারও হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদেরকে আবার এগিয়ে আসতে হবে। একটু দেখাতে এলাম, ওরা জানি পরে আর কি জানতে পারে ইতিহাসটা, যে এটা একটা ছিল, হাসিনার বাবা মার বাড়ি ছিল, একটু দেখাতে নিয়ে আসছিলাম আর কি, কৌতূহল আর কি। রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদন থেকেও লোকজন নানা জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। বুধবার রাতে এই বাড়িটিতেও ভাঙচুর ও আগুন দেয়া হয়। একটা স্বৈরাচারের একটা স্থাপন ছিল, এটা ভাঙা হয়েছে, এটা আগেও ভাঙা হয়েছিল, এটা ঠিক আছে, আজকে ভাঙা হয়েছে এমন না, এটা গত 5 তারিখে ভাঙা হয়েছিল, আবারও এই 5 তারিখে ভাঙা হয়েছে। ভাঙার পর এখন যে লুটপাট চলতেছে, দেশের তো কোনো আইন শৃঙ্খলা বাড়ি থাকলে লুটপাট হতো না। জমানো মানুষের যে দুঃখ কষ্ট, জালিম সরকার মানুষকে 15 বছর যে শোষণ করেছে শাসনের নামে, তারই বহিঃপ্রকাশ এটা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসাতেও বৃহস্পতিবার গভীর রাতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায় 3 তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই, কেবল কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতরাতে এই হামলা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলা হয়েছে চৌমোহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতে। হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর 2টি বাসাতেও ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো অজুহাতে কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, ফলে জনমনে ক্ষোভ রয়েছে। শেখ হাসিনা নয়াদিল্লি থেকে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছেন, এর ফলে দেশের মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ডক্টর ইউনূস বলেন, সম্পত্তি ধ্বংস, ব্যক্তির উপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে গত 2 দিনে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ এক বিবৃতিতে টিআইবি এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করেছে। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য এটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করে টিআইবি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর সহ ৫ ও ৬ ফেব্রুয়ারির ঘটনার দায় অন্তর্বর্তী সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। আজ এক বিবৃতিতে ২৬ বিশিষ্ট নাগরিক এই মন্তব্য করেছেন। বিবৃতিদাতাদের মধ্যে অন্যতম হলেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, আনু মোহাম্মদ, খুশি কবির, পারভিন হাসান, ইফতেখারুজ্জামান, শামসুল হুদা ও সারা হোসেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে, এমনটাই জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি, তাই 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটির বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী শক্তি যা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এমনই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ ফেসবুকে এক লাইভে বলেন, ৩২ নম্বরের বাড়ি 5 আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে, তাদের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাদের যেই প্রচারণা, এটা হচ্ছে মিথ্যা, তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। এবং যারা আমলা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি ৩২-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। শেখ হাসিনা উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছেন, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেন, দেশের বর্তমান পরিস্থিতির সম্পূর্ণ দায় শেখ হাসিনাকে নিতে হবে। আজ নারায়ণগঞ্জে এক জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত ক্ষমতায় গেলে ঘরের বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানান দলটির আমির। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে শুক্রবার জনসভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। এতে সকাল থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময় যত গড়ায় ততই বড় হয় জমায়েত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় আমির। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে, তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। তিনি বলেন, 54 বছর ধরে আওয়ামী লীগ জাতিকে সুকৌশলে বিভক্ত করে রেখেছিল, এখন ঐক্যের সময় এসেছে। কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল। এই কাজটা
সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন। যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে বিপুল অর্থ পাচার করেছে দাবি করে সরকারকে তা ফিরিয়ে আনার আহ্বান জানান জামায়াতের আমির। তারা জাতির পকেটে আস্তে করে হাত ঢুকিয়ে দেয় এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটপুত্রের জোরে বিদেশে তারা পাচার করে দেয়। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দীপ্ত বার্তা কক্ষ। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় মেহের আফরোজ শাওনকে এবং রাতে সোহানা সাবাকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান কার্যালয়ে নেওয়া হয়। গাজীপুরে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের অবকাশ যাপনে রয়েছে সুবিশাল অন্তত 5টি বাগান বাড়ি। এগুলোতে আছে শান বাঁধানো পুকুর, বাগান, সুইমিং পুল, আলিশান বাড়ি ও অসংখ্য গাছপালা। প্রায় এসব বাগান বাড়িতে যেতেন শেখ পরিবারের সদস্যরা। অন্যদের জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা তেলিরচালা এলাকায় 9 বিঘা জমির ওপর সুবিশাল এই বাংলোটিকে সবাই হাসিনা রেহানার বাংলো নামেই চেনেন। এই এলাকায় রয়েছে শান দিয়ে বাঁধানো পুকুর ঘাট, বাগান, খেলার মাঠ, সুইমিং পুল, আলিশান ডুপ্লেক্স বাড়ি ও হাঁটার রাস্তা। স্থানীয়রা জানান, এখানে প্রায় ঘুরতে আসতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের সন্তানেরা কাটাতেন অবসর সময়। 5 আগস্টের পর এই বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়, করা হয় লুটপাট। এখন পুরো জায়গাটি উন্মুক্ত। এখানে গাঞ্জা বাজা খায়, এখানে নেশা করা হয়, বেশিরভাগ আড্ডা মারে মানুষ। গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় আরেকটি সুবিশাল বাগান বাড়ির সন্ধান পাওয়া গেছে, যেটার নামকরণ করা হয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে, টিউলিপ টেরিটরি। এটির মালিক টিউলিপের বাবা শফিক সিদ্দিক। এই বাগান বাড়িতে রয়েছে ডুপ্লেক্স বাড়ি, কয়েকটি টিনের ঘর, বিশাল একটি পুকুর ও সুবিশাল বাগান। এতেও রয়েছে ভাঙচুরের চিহ্ন। তবে এই বাগান বাড়ির একাংশ নিজেদের বলে দাবি করছেন কেউ কেউ। আমার বাবা মার, আমি 30 বছর পরে আমি বাবা মারে এখনো ধরতে পারি না। বাবা গো, একরে সুজা, একরে পন্ত, এই বিল পন্ত, পুরাটাই আমাদের। আর এনে সব অন্য জনের কিনছে। উনি শফিক সিদ্দিকের বাগান বাড়ি, আগে ছিল চান্দেলে বুইয়ার বাগান বাড়ি। তাহলে ওনার সাথে আমরা কথা বলতে চাই সরাসরি, কিন্তু ওনার সাথে আমাদের কথা বলাইতে দেয় না। বলছে কি যে তারা যদি জমি পায় দাবি করে বসু, তারা যদি পায় তারা নিয়ে নিবে। গাজীপুর মহানগরের ফাউকাল এলাকার বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। নাম ছাড়া ফটকটি নতুন করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। উকি দিয়ে দেখা যায় বাড়িটির সীমানা প্রাচীরের ভেতরে অনেক বড় জমি আছে, ডুপ্লেক্স বাড়ি, শান বাঁধানো ঘাট সহ পুকুর ও গাছপালা। ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। এর পাশেই রয়েছে আরও একটি সুবিশাল জমি, এটিও শেখ রেহানার। এছাড়াও মহানগরীর বাঙ্গালগাছি এলাকায় রয়েছে আরেকটি বাংলো বাড়ি, নাম বাগান বিলাস। সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, বাড়িটির ফটক বন্ধ। ডাকাডাকি করলেও কেউ দরজা খুলে বের হননি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, গাজীপুর। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে পূর্ব লালপুর রেল লাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, ভোর 5টার পর মামুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌঁছলে পরপর কয়েকটি গুলি করা হয়। এ সময় 2 যুবক দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীতে চালের দাম এখনো কমেনি, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। রমজানের আগে গরুর মাংসের দাম বাড়তে পারে বলে শঙ্কার কথা জানান বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় মাংস বিক্রেতারা ডাকছেন ক্রেতাদের, কিন্তু দোকানগুলোতে ক্রেতা সমাগম তেমন নেই। শবে বরাতের আগে গরুর মাংসের দাম বাড়ার কথা জানান বিক্রেতারা। ভোক্তাদের দাবি, গরু ও খাসির মাংসের দাম কমানো দরকার। আগামীতে সামনে কিছু বাড়তে পারে, যেহেতু গরুর দাম এখন বর্তমানে এক একটা গরুতে ৩,০০০-৪,০০০ টাকা করে বাড়তি এখনই চলতে হইতেছে। তো সামনে শবে বরাতের আগেই মনে করেন যে গরুর মাংসের দাম কিছু বাড়বে। আমি গরুর মাংস কিনলাম 2 কেজি, আজকে 750 টাকা করে কেজি কিনলাম। উনি আবার বলতেছে কালকে থেকে নাকি আপনার 800 টাকা কেজি হয়ে যাবে আর কি। আমিও কিন্তু মাংস নিতে পারছি না। আজকে খাসির মাংস দেখেছিলাম প্রায় 1500 টাকা। তাই এটা নিয়ে গভর্নমেন্টের একটু মনিটর করার দরকার ছিল। বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো, দাম নিয়েও স্বস্তি রয়েছে। ফুলকপি, টমেটো, শিম, আলু সহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে। যে ব্রকলি ব্যস্ত 20 টাকা পিস, আর যে হলুদ কপি এটা আনছে আজকে নতুন, এটা হলো 20 টাকা কিনা, তারপর হলো 30 টাকা 40 টাকা বেচা এরকম। শীতকালীন সবজি এমনি দাম কম, আপনারা জানেন। টমেটো মনে করেন আমরা 40 টাকা কেজি, সিম 40 টাকা কেজি, 30 টাকা কেজি, বিচিয়ালাটা 50, ফুলকপি 30 টাকা, 25 টাকা, 20 টাকা পিস। দাম আমার এখন মনে হচ্ছে সব সহনীয় পর্যায়ে আছে, কোনোটাও মনে হচ্ছে বেশি না। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট কেজি প্রতি 85 টাকা ও নাজের শাইল 76 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। আদা, রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটা কমেছে। 28, 58, 60, আর মিনিকেট 80, 78। নাজির শাইল ভ্যারাইটিস আছে, তো ওটার দাম 90 টাকা থেকে 76 টাকা পর্যন্ত আছে। একটা চাউল একজনের ঘরে থাকলে সে যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, এটা হচ্ছে আমার কথা। এই জন্য আমি মনে করি ভোক্তা হিসাবে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে চাউলের দাম সহনশীল রাখা। তবে মাছের দাম স্থিতিশীল থাকলেও তা নিম্ন ও মধ্যবিত্তের জন্য সহনশীল নয় বলে জানান ভোক্তারা। গত সপ্তাহে আমি কুড়াল কিনেছি 600 টাকা, এই সপ্তাহে কুড়াল 600 টাকা। আর মলা মাছ কিনেছি 500 টাকা, এই সপ্তাহে 500 টাকা। মাছের দাম বেশি এখানে, সবজির দাম কম আছে। রমজানকে কেন্দ্র করে বাজারে যেন নতুন করে অরাজকতা তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি জোর দাবি সাধারণ মানুষের। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের অমর একুশে বইমেলার শিশু প্রহরে নেই সিসিমপুর। সকালে বইমেলায় গিয়ে তাই হতাশ হয়েছে অধিকাংশ শিশু। এমনকি আগামীকাল শনিবার এবং 15 ফেব্রুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে শিশু প্রহর। অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর শুক্রবার সকাল 11টার আগেই খুলে দেয়া হয় মেলার দুয়ার। অভিভাবকের হাত ধরে প্রবেশ করে নানা বয়সী শিশু। আগে যেখানে শিশুরা এক ছুটে চলে যেত হালুম, ইকরি আর টুকটুকির কাছে, এবার সেখানে ফাঁকা মাঠ দেখে ইতস্তত ঘুরে বেড়ায় তারা। সিসিমপুরে সবাই আসে, ওদের সাথে আমি কথা বলতে পারি, থাকি। হ্যাঁ নাই, কিন্তু কষ্ট তো লেগেছে, কিন্তু এমনিতে আমি বই দেখছি। বইয়ের আকর্ষণে, সিসিমপুরের আকর্ষণে এভাবে ওগুলো দেখতে ভালো লাগে। কিন্তু এবার দেখা যায় সিসিমপুর আসেনি, এর জন্য মনটা একটু খারাপ ছিল। অভিভাবকরা বলছেন সিসিমপুরের আয়োজন না থাকায় শিশুদের মন কিছুটা খারাপ। সকাল সকাল এসেছিলাম সিসিমপুরের উদ্দেশ্যে, কিন্তু সিসিমপুরটা হলো না, এটাই খারাপ লাগছে আর কি। বাচ্চারাও আশা করেছিল আসলে। তো আজকে যেহেতু সিসিমপুর নেই, এসে দেখলাম খুবই খারাপই লাগছে যে আনন্দ করতে পারবে না বাচ্চারা। তারপরও ঠাকুরমার ঝুলি, ইসুপের গল্প, কমিক্স, আবার কেউ কেউ সায়েন্স ফিকশনের বই কিনছে। মূলত ভালো লাগে সায়েন্স ফিকশন বই, তারপর কিশোর গোয়েন্দা, অঙ্কের, গণিতের মজার খেলা সহ বিভিন্ন রহস্যময় বই পড়তে ভালো লাগে। এই বইটা এই রীতিকথা আছে যাতে আমি শিখতে পারি কি করতে হবে। অনেকগুলো ভূতের বই মন চাই কিনি। মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে বইয়ের বিকল্প নেই বলে জানান অভিভাবকরা। এখনকার বাচ্চারা তো বই
খুব একটা পড়ে না, তারা তো অধিকাংশ সময় মোবাইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে এখন ব্যস্ত থাকে বেশি। শিক্ষার প্রথম থেকে যদি আমরা বইটা উপহার দিতে পারি বাচ্চাদের, তাহলে দেখা যাবে যে এই বইটা তারা সারা জীবন পড়তে থাকবে এবং বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ থাকবে এবং আমাদের বই মেলাটাও সবসময় জাঁকজমক থাকবে। আগামীকাল শনিবার এবং আগামী 15 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় থাকবে না শিশু প্রহরের আয়োজন। কোথা থেকে এলো? লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরের পরই আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের নথিতে সই করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তেল নেটওয়ার্ক লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, যার আওতায় রয়েছে ইরানের বেশ কিছু প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তি। লিবিয়ার দক্ষিণ পূর্ব পশ্চিমের দুটি এলাকা থেকে 29 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট জানায়, বেনগাজি থেকে প্রায় 441 কিলোমিটার দূরে জিখার অঞ্চলের একটি খামারে গণকবরে 19 জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনা কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজধানী ত্রিপলি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাউইয়া শহরের দিলা বন্দর থেকে আরও 10টি মরদেহ উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিপিএল এর শ্বাসরুদ্ধকর ফাইনালে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জিতল বরিশাল। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ইট রড নিয়ে যাচ্ছে কেউ কেউ। হাসিনা সহ অন্যদের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডনরেস। আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।